কি বলা হয়েছে। প্রত্যেকটা প্রশ্নকে তুমি বাংলায় বুঝিয়ে দেবো, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো, দেখবে সবকিছু বুঝতে পারবে। প্রথম প্রশ্ন বলছে দ্য কোয়ালিটি অফ স্কুল এডুকেশন ডিপেন্ড, মানে কোনো একটা স্কুলের যে এডুকেশন সেটা কিসের ওপরে নির্ভর করে। অপশন নাম্বার এ বলছে ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি। ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি মানে কি, ও বিদ্যালয়ের পরিকাঠামো। ধরো বিদ্যালয়ে ঘর বাড়ি কেমন আছে, মানে বিদ্যালয়ের জানালা আছে কিনা, দরজা আছে কিনা, কততলা বিল্ডিং রয়েছে, এই সমস্তর ওপরে। বোঝা গেল। 2 নম্বর বলছে ফিনান্সিয়াল প্রভিশন, ওই বিদ্যালয়ে আর্থিক সহযোগিতা কতটা করা হয়। 3 নম্বর বলছে ইন্টারন্যাশনাল সাপোর্ট, ওই বিদ্যালয়ে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সহযোগিতা রয়েছে কিনা। অপশন নাম্বার ডি বলছে কোয়ালিটি অফ টিচার এডুকেশন। তাহলে কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে কোয়ালিটি অফ টিচার এডুকেশন, মানে শিক্ষকদের যে পড়ানোর যে কোয়ালিটি সেটার উপর নির্ভর করে। তাহলে কি হবে আনসার, তাহলে কোয়ালিটি অফ স্কুল এডুকেশন ডিপেন্ড করে কিসের উপরে, সেটা হচ্ছে কোয়ালিটি অফ টিচার এডুকেশন, অর্থাৎ শিক্ষকের যে যোগ্যতা, শিক্ষকের টিচিং এর যে যোগ্যতা, সে টিচিং এর যোগ্যতার উপরে কিন্তু নির্ভর করে। তো এখানে আমাদের সঠিক আনসার কি পাবো, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাহলে কোয়ালিটি অফ স্কুল এডুকেশন ডিপেন্ড হেভিলি অন, কিসের উপর নির্ভর করে, কোয়ালিটি অফ টিচার এডুকেশন। ক্লিয়ার সবার, বোঝা গেল। চলো নেক্সট দেখো। নেক্সট 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে অ্যাকর্ডিং টু গ্যাগনে দ্য হাইয়েস্ট লেভেল অফ লার্নিং কন্ডিশন ইজ, মানে অ্যাকর্ডিং টু গ্যাগনে, গ্যাগনের মতে, গ্যাগনে একজন কে ছিলেন, গ্যাগনে একজন অবশ্যই তিনি মনোবিজ্ঞানী ছিলেন, তিনি টিচিং এর ওপর বিভিন্ন গবেষণা করেছেন। বলছে অ্যাকর্ডিং টু গ্যাগনে দ্য হাইয়েস্ট লেভেল অফ লার্নিং কন্ডিশন, অর্থাৎ গ্যাগনের থিওরি যদি আমরা জানি তাহলে দেখতে পাবো তিনি 8টা স্টেজের কথা বলেছেন। কটা স্টেজ, 8টা স্টেজের কথা বলেছেন। তো 8টা স্টেজের মধ্যে সব থেকে হাইয়েস্ট স্টেজ কোনটা, প্রিন্সিপাল লার্নিং কন্ডিশন, প্রবলেম সলভিং লার্নিং কন্ডিশন, সিগন্যাল লার্নিং কন্ডিশন, আর নান অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তাহলে গ্যাগনের মতে হাইয়েস্ট লেভেল অফ লার্নিং কন্ডিশন হচ্ছে কি, অপশন নাম্বার বি। এবার আমাদের এই যে স্টেজগুলো রয়েছে, স্টেজগুলো আমরা একটু একটু করে জেনে নিব, কারণ এগুলো থেকে পরীক্ষা আমাদের প্রশ্ন আসতে পারে। বোঝা গেল। চলো দেখো, তাহলে এবার যদি আমরা ডিটেলস একটু পড়ি তাহলে জিনিসটা বুঝতে পারবো যে 8 মানে ইন্টেলেকচুয়াল লেভেলস অফ এই মানে লার্নিং। ঠিক আছে, গ্যাগনে কিন্তু 8টা লেভেলের কথা বলেছেন। কি কি দেখো, প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে কি আমাদের সিগন্যাল লার্নিং। সিগন্যাল লার্নিংটা কি বোঝো, বলছি দ্য লার্নার্স মেক এ জেনারেল রেসপন্স টু এ সিগন্যাল, অর্থাৎ শিক্ষার্থীরা এখানে প্রাথমিক অবস্থায় সিগন্যালের মাধ্যমে শেখে, বিভিন্ন সংকেত বা সংকেতের মাধ্যমে কিন্তু তারা শিখে। অর্থাৎ প্রথম স্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে সিগন্যাল লার্নিং। ভিডিওটা পজ করে তোমরা কিন্তু লিখে নিবে, যে স্টেজগুলো বলছে সেগুলো কিন্তু একটু খাতা লিখে নিও। তাহলে গ্যাগনের মতে লার্নিং এর কটা স্টেজ, গ্যাগনের মতে লার্নিং এর হচ্ছে 8টা স্টেজ। তাহলে প্রথম স্টেজটার নাম কি, প্রথম স্টেজের নাম হচ্ছে সিগন্যাল লার্নিং। তারপর 2 নাম্বার চলে আসি। 2 নাম্বার বলছে স্টিমুলাস রেসপন্স লার্নিং, মানে উদ্দীপক এবং প্রতিক্রিয়া। ঠিক আছে, বেশি কিছু জানার প্রয়োজন নেই, বেশি কিছু জানতে হবে না, জাস্ট নামগুলো একটু মনে রেখো, কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন দিতে পারে, যে পরপর সাজাতে দিতে পারে, প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত বলতে পারে কোনটি গ্যাগনের শিখন বা লার্নিং থিওরির স্টেজের মধ্যে পড়ে না, এরকম প্রশ্ন দিতে পারে। তাই প্রত্যেকটা পয়েন্টকে ভালো করে মনে রেখো। তাহলে সিগন্যাল লার্নিং প্রথমে পেলাম। তারপরে 2 নাম্বার বলছে স্টিমুলাস রেসপন্স লার্নিং। কি পাবো, স্টিমুলাস রেসপন্স লার্নিং। এক্ষেত্রে কি বলছে দেখো, দ্য লার্নার্স মেক এ প্রেসিস রেসপন্স টু এ সিগন্যাল। তাহলে এখানে কি করছে, শিক্ষার্থীরা কি করছে, এখানে রেসপন্স দিচ্ছে, যেটা আমি তোমাকে কিছু একটা বললাম, তুমি তার পরিপ্রেক্ষিতে রেসপন্স করলে। তারপর 3 নাম্বার বলছে চেনিং। চেনিং মানে একটার সঙ্গে আরেকটাকে কানেকশন করা, বুঝতে পেরেছো, কোঅর্ডিনেট করা বা চেনিং করা। তারপর 4 নাম্বার বলছে কি ভার্বাল অ্যাসোসিয়েশন, মানে মৌখিকভাবে কোনো কিছু বলার মাধ্যমে। প্রথমে আমরা সিগন্যালের মাধ্যমে শিখলাম, তারপরে চলে আসি এবার ভার্বাল অ্যাসোসিয়েশন। এখানে বলছে দেখো দ্য লার্নার্স মেক অ্যাসোসিয়েশন ইউজিং ভার্বাল কানেকশন, মানে মৌখিক সংযোগের মাধ্যমে শিখছে। তারপর চলে আসে ডিসক্রিমিনেশন লার্নিং। এখানে কি বলছে, দ্য লার্নার্স মেক ডিফারেন্ট রেসপন্স টু ডিফারেন্ট স্টিমুলিস দ্যাট আর সামহট অ্যালাইক, যেগুলো একই রকমের, ডিসক্রিমিনেট করা। ঠিক আছে, যারা মানে আলাদা করতে পারবে, ডিসক্রিমিনেশন করা মানে পৃথক পৃথক করা,
মানে যেগুলো একই রকমের জিনিস, একই রকমের উদ্দীপক, সেগুলোর প্রতি তারা ইন্টারেস্ট দেখে, সেগুলি তারা শিখতে পছন্দ করে, ডিসক্রিমিনেশন লার্নিং। তারপরে চলে আসে কনসেপ্ট লার্নিং, মানে কনসেপ্ট বোঝার মাধ্যমে শিখছে। তার রুলস লার্নিং, কোনো নিয়ম শৃঙ্খলার মাধ্যমে শিখছে। আর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রবলেম সলভিং লার্নিং। তাহলে মেনলি তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে 8 ইন্টেলেকচুয়াল লেভেল রয়েছে। কটা লেভেল রয়েছে? 8টা লেভেল রয়েছে। কি কি? প্রথম হচ্ছে কি সিগন্যাল লার্নিং, তারপরে চলে আসি স্টিমুলাস রেসপন্স লার্নিং, তারপরে চলে আসি ভার্বাল অ্যাসোসিয়েশন, তারপরে চলে আসি ডিসক্রিমিনেশন লার্নিং, কনসেপ্ট লার্নিং, রুলস লার্নিং, আর নেক্সট হচ্ছে আমাদের প্রবলেম সলভিং লার্নিং। তাহলে এই পয়েন্টগুলো একটু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। ওকে, চলো। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে, এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে, আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। নেক্সট কোশ্চেন দেখো, 3 নাম্বার বলছে মোটিভেশন ইজ দ্য সুপিরিয়র হাইওয়ে টু লার্নিং দিস স্টেটমেন্ট। এখানে একটা স্টেটমেন্টের কথা বলেছেন যে শিক্ষা ক্ষেত্রে মানে লার্নিং এর ক্ষেত্রে মোটিভেশন হচ্ছে সব থেকে সুপিরিয়র হাইওয়ে। হাইওয়ে মানে শেখার একটি রাস্তা। তাহলে শেখার প্রধান রাস্তা মানে সব থেকে প্রধান গুরুত্বপূর্ণ রাস্তা বা পথ হচ্ছে মোটিভেশন। তাহলে শেখার ক্ষেত্রে সুপিরিয়র হাইওয়ে বলা হয় মোটিভেশনকে। এই কথাটি কে বলেছেন? থমসন, গোড, স্কিনার এবং বার্নার্ড। তাহলে এখানে কি হবে অ্যান্সার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার সি, স্কিনার। তাহলে মাথায় রেখো, তাহলে মোটিভেশন ইজ দ্য সুপিরিয়র হাইওয়ে টু লার্নিং দিস স্টেটমেন্ট ইজ গিভেন। এই স্টেটমেন্টটি কে দিয়েছে? স্কিনার। মনে থাকবে? তাহলে মোটিভেশন ইজ দ্য সুপিরিয়র হাইওয়ে টু লার্নিং দিস স্টেটমেন্ট ইজ গিভেন বাই স্কিনার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট 4 নাম্বার প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে প্যারেন্টস শুড মানে প্যারেন্টস শুড মানে বাবা মায়ের উচিত মনিটর চিলড্রেন ওয়ার্ক মানে শিক্ষার্থীরা যে ধরনের কাজগুলো করবে সেগুলোকে নিয়ন্ত্রণ করা মানে মনিটর করা। ঠিক আছে। 2 নম্বর বলছে অ্যারেঞ্জ দ্য টিউশন, শিক্ষার্থীর জন্য টিউশন অ্যারেঞ্জ করে দেওয়া মানে ম্যানেজ করে দেওয়া। 3 নম্বর বলছে পিরিয়ডিক্যালি ডিসকাস দ্য প্রোগ্রেস অফ দেয়ার চাইল্ড, মানে একটা সময় পরপর শিক্ষার্থীদের সঙ্গে তাদের কতটা প্রোগ্রেস হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা। অপশন নাম্বার ডি বলছে নট ইন্টারফেয়ার ইন স্কুল অ্যাক্টিভিটি, একজন বাবা মায়ের উচিত নয় শিক্ষার্থীদের স্কুলে কি পড়াশোনা হয়েছে সেই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করা। তাহলে কি হবে আনসার? তাহলে প্যারেন্টস শুড অবশ্যই একজন বাবা মা কি করবেন? মনিটর করবেন তার চিলড্রেন ওয়ার্ক মানে শিক্ষার্থীরা সারাদিন যে কি কি করছে, পড়াশোনা করছে কিনা, খেলাধুলা কিভাবে করছে, তার বন্ধু কাদের সঙ্গে মিশছে, অর্থাৎ শিক্ষার্থীর যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো রয়েছে সবকিছুর ওপরে তিনি কি করবেন? তিনি কি করবেন? মনিটর করবেন, অর্থাৎ মানে তদারকি করবেন, নিয়ন্ত্রণ করবেন। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, অপশন এ। বোঝা গেল? ক্লিয়ার? চলো 5 নাম্বার প্রশ্ন বলছে অ্যাবিলিটি টু রিভার্স ইজ নট দ্য কোয়ালিটি অফ হুইচ স্টেট পিয়াজে। আমরা পিয়াজের যে থিওরি পড়িয়েছি তোমাদেরকে, পিয়াজের থিওরিতে কটা স্টেজ রয়েছে বলতো? পিয়াজের থিওরিতে 4টে স্টেজ রয়েছে। কটা স্টেজ? 4টে স্টেজ রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। সেই 4টে স্টেজ কি কি?
একটা হচ্ছে কি সেন্সরি মোটর স্টেজ, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, 3 নাম্বার হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, আর 4 নাম্বার হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। তো এখানে বলছে ইররিভার্সিবিলিটি। ইররিভার্সিবিলিটি মানে কি, 2 + 2 = 4 হয়, এটা কিন্তু বাচ্চারা জানে, কিন্তু 4 থেকে যে 2 বিয়োগ করলে যে 2 হবে, এটা বাচ্চারা বলতে পারে না। অর্থাৎ এই স্টেজটা কোন স্তরে লক্ষ্য করা যায়, মানে রিভার্সিবিলিটি হয় না, অর্থাৎ ইররিভার্সিবিলিটি মানে করতে পারে না বাচ্চারা, ইররিভার্সিবিলিটি করতে পারে না, মানে রিভার করতে পারে না, মানে মানে কোন দিকে এগিয়ে যাওয়ার পরে পিছন দিকে আর আসতে পারে না। কোন স্টেজে? এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, প্রি অপারেশনাল স্টেজ। মনে থাকবে, এটা সঠিক আনসার, প্রি অপারেশনাল স্টেজ। অপশন নাম্বার বি হচ্ছে একদম কারেক্ট। তারপর দেখো, তারপরে প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ নট ইনক্লুডেড বাই এডুকেশন কমিশন ইন ইটস সাজেশন ফর পিলার্স অফ এডুকেশন গিভেন বাই ইউনেস্কো ইন এডুকেশন ফর 21st সেঞ্চুরি। এখানে বলতে চাইছে যে ইউনেস্কো দ্বারা যে শিক্ষার যে 4টে পিলারের কথা বলা হয়েছিল, আমি তোমাদের যখন এনসিএফ পড়িয়েছি মনে পড়ছে, তোমাদের যখন এনসিএফ পড়েছি, ন্যাশনাল এডুকেশন পড়েছি, ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন সরি এনইপি, ন্যাশনাল এডুকেশন পড়িয়েছি 2020 যখন পড়িয়েছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম যে এডুকেশনের 4টে পিলারের কথা। সেই 4টে পিলারের মধ্যে কোনটা পড়ে না? বলছে লার্ন টু আর্ন, মানে কোনো কিছু উপার্জন করার জন্য শিক্ষা, লার্ন টু নো, কোনো কিছু জানার জন্য শিক্ষা, লার্ন টু লিভ টুগেদার, একসঙ্গে বসবাস করার জন্য শিক্ষা, লার্ন টু ডু সামথিং, কোনো কিছু করার জন্য শিক্ষা। তাহলে যদি আমরা এই জিনিসটা দেখি, 4টে স্টেজ যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে কি কি পাবো? তাহলে প্রথম যেটা পিলার, এগুলো লিখে রাখো খাতায়, ঠিক আছে, এগুলো লিখে রাখো। প্রথম পিলারটা কি, মানে লার্নিং টু নো, লার্নিং টু নো, বোঝা গেল? তাহলে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে লার্নিং টু নো, এটা হচ্ছে 1 নাম্বার, লার্নিং টু নো। 2 নাম্বারটা কি, লার্নিং টু ডু, এই যে এটা হচ্ছে 2 নাম্বার, লার্নিং টু ডু, লার্নিং টু ডু মানে কোনো কিছু করার জন্য শিক্ষা নেওয়া। আর 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে লার্নিং টু লিভ টুগেদার, এটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার। আর 4 নাম্বারটা কি, 4 নাম্বার হচ্ছে লার্নিং টু বি, 4 নাম্বার, লার্নিং লার্নিং টু বি, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 1 নাম্বার কি পেলাম, লার্ন টু নো, কোন জানার জন্য শিক্ষা করা, লার্ন টু ডু মানে কোনো কিছু করার জন্য শিক্ষা করা, লার্ন টু লিভ টুগেদার, একসঙ্গে বসবাস করার জন্য বা থাকার জন্য শিক্ষা গ্রহণ করা। আর 4 নাম্বার বলছে লার্নিং টু বি, মানে কোনো কিছু হওয়ার জন্য। টু বি মানে কি, কোনো কিছু হবার জন্য, অর্থাৎ আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, আমাদের যে ডেভেলপমেন্ট করার জন্য শিক্ষা অর্জন করা। তাহলে এখানে আমরা কি পেলাম, শিক্ষার যে 4টে যে স্টেজ বা পিলার ইউনেস্কো বলেছেন, সেটা কি কি হলো? 1 নাম্বার হচ্ছে লার্ন টু নো, 2 নাম্বার হচ্ছে কি লার্ন টু ডু, 3 নাম্বার হচ্ছে লার্ন টু লিভস টুগেদার, 4 নাম্বার হচ্ছে লার্নিং টু বি। বোঝা গেল? তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ওকে, অপশন এ। চলো 7 নাম্বারটা বলছে লেভেল অফ টিচার মোটিভেশন ডিপেন্ড অন, মানে শিক্ষকদের যে মোটিভেশন, শিক্ষকদের পড়ানোর যে মোটিভেশন, সেটা নির্ভর করে কিসের ওপরে? হাই স্যালারি, শিক্ষকদের যদি উচ্চমানের স্যালারি থাকে তার উপরে। 2 নাম্বার বলছে অফিসার লাইক স্ট্যাটাস, যদি শিক্ষকের মানে অফিসার ফিল হয়। 3 নাম্বার বলছে প্রফেশনাল ট্রেনিং, যদি শিক্ষার্থীদের শিক্ষকের যদি প্রফেশনাল ট্রেনিং থাকে। আর ডি নাম্বার কি বলছে, ডি নাম্বার বলছে কমিটমেন্ট টুয়ার্ডস পিউপিলস অ্যান্ড প্রফেশন, যদি শিক্ষক মহাশয় তার শিক্ষার্থী, যদি শিক্ষক মহাশয় তার শিক্ষার্থী এবং তার যে প্রফেশন, সেই প্রফেশনের প্রতি যদি সে কমিটমেন্ট থাকে, মানে দায়িত্বশীল হয়, দায়িত্ববান হয়, তবেই কিন্তু তার পড়ানোর প্রতি কিন্তু মোটিভেশন তৈরি হবে। তাই এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার ডি, অপশন ডি হচ্ছে কারেক্ট। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 8 নাম্বার প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অ্যাফেক্ট দ্য পার্সোনালিটি। তাহলে এখানে প্রশ্নে বলছে নিচের কোনটি, কি বলা হয়েছে, নিচের কোনটি আমাদের পার্সোনালিটির ওপরে ফ্যাক্টর হিসেবে কাজ করে। বলছে কি সোশ্যাল ফ্যাক্টর, সোশ্যাল ফ্যাক্টর রয়েছে,
তারপরে কি রয়েছে, কালচারাল ফ্যাক্টর রয়েছে, ইমোশনাল ফ্যাক্টর রয়েছে, অল অপশন আর রাইট। তাহলে কি হবে অ্যান্সার, আমাদের যেটা পার্সোনালিটি, পার্সোনালিটি মানে কি ব্যক্তিত্ব, তাহলে একজন ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সোশ্যাল, কালচারাল, ইমোশনাল, অল অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অল অফ দিস অ্যাবাভ। তাহলে আমাদের ব্যক্তি মানে ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে মানে একজন ব্যক্তি মানে ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে সোশ্যাল, কালচারাল, ইমোশনাল সবগুলো কিন্তু প্রভাব বিস্তার করে। তো এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি। বোঝা গেল, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। তারপরে প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, নিচের কোনটি সঠিক নয়। প্রশ্ন বলছে নিচের কোনটি সঠিক নয়। অপশন এ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর টু ডিফারেন্ট অ্যাসপেক্ট। তাহলে গ্রোথ এবং ডেভেলপমেন্ট কি, এরা দুটো হচ্ছে আলাদা অ্যাসপেক্ট, মানে বলছে গ্রোথ এবং ডেভেলপমেন্ট আর টু ডিফারেন্ট অ্যাসপেক্ট, মানে দুটো আলাদা দিক, গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটো আলাদা। বি নাম্বার বলছে গ্রোথ কন্টিনিউয়াস থ্রু লাইফ, মানে গ্রোথ মানে কি, গ্রোথ মানে বৃদ্ধি, বৃদ্ধি একজন ব্যক্তির মানে মৃত্যু পর্যন্ত ঘটে, মানে থ্রু লাইফ মানে কি সারা জীবন ঘটে গ্রোথ। সি নাম্বার বলছে গ্রোথ ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট, গ্রোথ হলো ডেভেলপমেন্টের একটি পার্ট বা অংশ। অপশন নাম্বার ডি, ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। তাহলে কি হবে আনসার, তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি কারেক্ট, কারণ আমরা জানি যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটো কিন্তু আলাদা জিনিস, এরা একে অপরের প্রতি নির্ভরশীল কিন্তু এরা কিন্তু আলাদা, এটা ঠিক আছে, দুটো আলাদা জিনিস। গ্রোথ আমাদের জীবনব্যাপী নয়, মানে একটা টাইমে গিয়ে কিন্তু আমাদের গ্রোথটা শেষ হয়ে যায়, কিন্তু ডেভেলপমেন্টটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস থ্রু লাইফ, মানে ডেভেলপমেন্ট যেটা আমাদের হয় সেটা কিন্তু আমাদের জীবনব্যাপী। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি। বোঝা গেল, ক্লিয়ার? তারপরে প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ইন্টেলিজেন্স হুইচ ইজ নট রিলেটেড টু গার্ডেনার। আমরা গার্ডেনার থিওরি পড়েছি, তাই না, মানে বহুমুখী বুদ্ধির উপাদানের তথ্য, মাল্টিপল ইন্টেলিজেন্স। তাহলে মাল্টিপল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে গার্ডেনার কয় ধরনের বুদ্ধি কথা বলেছেন, গার্ডেনার কিন্তু টোটাল 8 ধরনের বুদ্ধি কথা বলেছেন। কয় ধরনের, 8 ধরনের। সে 8 ধরনের বুদ্ধির মধ্যে নিচের কোনটি পড়ে না, নট বলেছে, দেখো নিচের কোনটি পড়ছে না। ফ্লুইড ইন্টেলিজেন্স মানে তরল বুদ্ধি, স্পিটিয়াল বুদ্ধি, লিঙ্গুইস্টিক বুদ্ধি আর মিউজিক্যাল ইন্টেলিজেন্স। কি হবে অ্যান্সার, এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ, ফ্লুইড মানে তরল বুদ্ধি। তরল বুদ্ধি কিন্তু ক্যাটেল বলেছেন, কে বলেছেন, মনোবিজ্ঞানী ক্যাটেল। তরল বুদ্ধির কথা কে বলেছেন, মনোবিজ্ঞানী ক্যাটেল বলেছেন। আর বাকি যে বুদ্ধিগুলো রয়েছে স্পিটিয়াল বলো, লিঙ্গুইস্টিক বলো, মিউজিক্যাল বলো, এগুলো সব কিন্তু গার্ডেনার বলেছে। এছাড়া টোটাল গার্ডেনার কিন্তু 8 ধরনের বুদ্ধির কথা বলেছেন, মনে থাকবে, ক্লিয়ার? চলো, ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও, কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে, এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে, আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। পরের প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য পারসন টু হোম মোস্ট হচ্ছে কি হিস্টোরিয়ান ট্রেস দ্য প্রোফাউন্ডার অফ স্পেশাল এডুকেশন। তাহলে স্পেশাল এডুকেশনের জনক কাকে বলা হয়, বলেছে স্পেশাল এডুকেশনের জনক কাকে বলা হয়।
বলছে জিন মার্ক গ্যাসপার্ড ইটার্ড, ইনি একজন, এডওয়ার্ড সেগুইন, মারিয়া মন্তেশ্বরী, আর নান অফ দিস অ্যাবাভ। তাহলে মাথায় রাখতে হবে স্পেশাল এডুকেশনের কথা যিনি সব থেকে বেশি বলেছেন তিনার নাম হচ্ছেন জিন মার্ক গ্যাসপার্ড ইটাই। এটা হচ্ছে অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। এবার আমাদেরকে জানতে হবে যে স্পেশাল এডুকেশনটা কি। স্পেশাল এডুকেশন হচ্ছে একটা বিশেষ শিক্ষা যেটা ডিসএবিলিটি, যারা বিকলাঙ্গ স্টুডেন্ট তাদের জন্য করা হয়, যারা গিফটেড স্টুডেন্ট তাদের জন্য করা হয়, যারা ট্যালেন্টেড স্টুডেন্ট তাদের জন্য করা হয়। এটাকে বলছি আমরা কি স্পেশাল এডুকেশন। আর স্পেশাল এডুকেশনের কথা সব থেকে বেশিবার বলেছেন কে? জেন মার্ক গ্যাসপার্ড ইটার্ড। ওকে, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন বলছে ইন হুইচ ইয়ার দ্য ইউএন, ইউএন মানে ইউনাইটেড নেশন কনজারভেশন, ইউনাইটেড নেশন কনজারভেশনে রাইট অফ পারসন উইথ ডিসএবিলিটি, মানে যারা ডিসএবিলিটি পারসন, যারা বিকলাঙ্গ, ঠিক আছে, যারা অক্ষম, ওই সমস্ত শিশুদের কি কি অধিকার আছে তাদের অধিকারগুলো নিয়ে কে মানে কোন অধিবেশনে কথা বলেছিল? সেটা হচ্ছে ইউনাইটেড নেশন কনজারভেশন এ কিন্তু কথা বলেছিল। সেটা কবে বলেছিল? 13 ডিসেম্বর 2004, 13 ডিসেম্বর 2005, 13 ডিসেম্বর 2006, 13 ডিসেম্বর 2007। তো সঠিক আনসার হবে অপশন নাম্বার সি, 13 ডিসেম্বর 2006 সালে। তাহলে এখানে মাথায় রেখো ইউনাইটেড নেশন কনজারভেশন যারা ডিসএবিলিটি পারসন তাদের যে রাইট, সে রাইট নিয়ে তিনি কথা বলেছিলেন কবে? সেটা হচ্ছে 13 ডিসেম্বর 2006 সালে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য প্লেস হুইচ ইজ নট রিজিওনাল সেন্টার, মানে রিজিওনাল সেন্টার মানে আঞ্চলিক, মানে মানে সেন্টার মানে কেন্দ্র, আঞ্চলিক কেন্দ্র নয়, মানে বলছে আইডেন্টিফাই দ্য প্লেস হুইচ ইজ নট রিজিওনাল সেন্টার, নিচের কোনটি এটা আঞ্চলিক কেন্দ্র নয় অফ কিসের? আলী ইয়ার জোঞ্জ ন্যাশনাল ইনস্টিটিউশন, মানে কি আলী ইয়ার জোঞ্জের যে জাতীয় যে সংস্থা রয়েছে কাদের জন্য? হিয়ারিং হ্যান্ডিক্যাপ, যারা কানে শুনতে পায় না তাদের জন্য যে একটা সংস্থা গঠন করেছেন, তার বিভিন্ন ধরনের শাখা রয়েছে। তাহলে নিচের কোথায় তার শাখা নেই? কলকাতা, চণ্ডীগড়, নিউ দিল্লি, আবার বলছে ভুবনেশ্বর। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, চণ্ডীগড়। তাহলে কি বললাম যে আলী ইয়ার জোঞ্জের যে ন্যাশনাল ইনস্টিটিউশনটি রয়েছে তার যে শাখা সেটা কলকাতা রয়েছে, নিউ দিল্লি রয়েছে, ভুবনেশ্বর রয়েছে, কিন্তু চণ্ডীগড়ে কিন্তু নেই। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো 14 নম্বর প্রশ্ন দেখো, বলছে অ্যামং দ্য ফলোইং হুইচ ওয়ান ইজ নট স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট, অর্থাৎ এখানে বলতে চাইছে অ্যাচিভমেন্ট টেস্ট। আমি তোমাদের দেখো টেস্টের উপর একটা ক্লাস করিয়েছি, ডিটেলসে ক্লাস করানো আছে অ্যাচিভমেন্ট টেস্টের উপরে। বলছি অ্যাচিভমেন্ট টেস্টের মধ্যে কোনটা পড়ে না? ডায়াগনস্টিক টেস্ট, অ্যানালজি টেস্ট, স্কিল টেস্ট এবং তোমার পড়ছে কি যে ল্যাঙ্গুয়েজ টেস্ট। তাহলে অ্যাচিভমেন্ট টেস্ট কথার অর্থ হচ্ছে কোনো কিছু অর্জন কতটা করতে পেরেছে সেটা জানার একটা উপায়। তাহলে আমরা কি করি? কতটা অর্জন করতে পেরেছি। অ্যানালজি টেস্ট, অ্যানালজি মানে কি? এখানে শিক্ষার্থীরা কত নিউমেরিক্যাল জিনিসটা জানতে পেরেছে সেটা আমরা করতে পারি অ্যানালজির মাধ্যমে। স্কিল টেস্ট, তার দক্ষতা পরিমাপ করতে পারি। ল্যাঙ্গুয়েজ টেস্ট করতে পারি। কিন্তু ডায়াগনস্টিক টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে ডায়াগনস্টিক টেস্ট এটা কিন্তু অ্যাচিভমেন্ট টেস্টের মধ্যে পড়ছে না। ডায়াগনস্টিক টেস্টটা কি? ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে কোনো শিক্ষার্থীর দুর্বলতাগুলোকে নির্ণয় করার জন্য যে টেস্ট করা হয় তাকে বলছে ডায়াগনস্টিক টেস্ট। আর অ্যাচিভমেন্ট টেস্টের মাধ্যমে কি করা হয়? শিক্ষার্থীরা কতটা জানতে পেরেছে সেগুলো জানা যায়। বোঝা গেল? তাহলে অ্যাচিভমেন্ট টেস্ট এবং ডায়াগনস্টিক টেস্টের মধ্যে কি কি রয়েছে? তাহলে অ্যাচিভমেন্ট টেস্টের মধ্যে আরো কি কি আছে আমি নামগুলো একটু বলে দিচ্ছি, প্রয়োজনে খাতা লিখে রেখো। তাহলে অ্যাচিভমেন্ট টেস্টের মধ্যে পড়ছে যেমন ইসে টাইপ টেস্ট, ইসে টাইপ টেস্ট, ঠিক আছে, কোনো কিছু লিখতে দিলাম এসে আকারে। তারপর হচ্ছে কি অবজেক্টিভ টেস্ট, অবজেক্টিভ কোশ্চিন, ঠিক আছে, অবজেক্টিভ টাইপ টেস্ট। ওকে, তারপর যেটা আমরা ট্রু অথবা যে ফলস করি, ট্রু ফলসের যে টেস্টগুলো সেগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট। তারপর চলে আসি পারফরমেন্স টেস্ট, ওকে। তারপর যে রিটেন পরীক্ষা নেই, রিটেন টেস্ট, এগুলো সব কিন্তু তোমার অ্যাচিভমেন্ট টেস্টের মধ্যে পড়ছে। বোঝা গেল? তাহলে অ্যাচিভমেন্ট টেস্টের মধ্যে কি কি পড়ছে? অ্যানালজি টেস্ট, স্কিল টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্ট,
ইসে টাইপ টেস্ট, অবজেক্টিভ টেস্ট, ট্রু ফলস টেস্ট, পারফরমেন্স টেস্ট, এগুলো সবই কিন্তু অ্যাচিভমেন্ট টেস্টের মধ্যে পড়ছে, কিন্তু ডায়াগনস্টিক টেস্ট এর মধ্যে আসছে না। কারণ ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে একটা আলাদা ধরনের টেস্ট, যেটা শিক্ষার্থীদের কতটা শিখতে পারেনি, তাদের কোথায় দুর্বলতা রয়েছে সেটা কিন্তু জানার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। এই প্রশ্ন সঠিক আছে অপশন নাম্বার এ। চলো পরের প্রশ্ন। বলছে সাম স্টুডেন্ট আর ব্যাকওয়ার্ড ইন স্টাডি। তোমার ক্লাসরুমে কিছু শিক্ষার্থী রয়েছে যারা পড়াশোনাতে পিছিয়ে, ব্যাকওয়ার্ড মানে পিছিয়ে রয়েছে, তারা ভালো পড়াশোনা করতে পারে না, পড়াশোনার প্রতি তারা পিছিয়ে রয়েছে। হোয়াট উইল বি ইউর অ্যাটিটিউড টুয়ার্ডস দেম। তাদের প্রতি তোমার অ্যাটিটিউড কি হবে, বা তোমার তাদের প্রতি কি মনোভাব হবে? হার্শ। এই হার্শ কথার অর্থ বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে কঠোর। তুমি তাদের প্রতি কঠোর প্রকৃতির হবে। 2 নাম্বার বলছে সিম্প্যাথি মানে সহানুভূতিশীল হবে। লিবারেল মানে তাদের প্রতি উদার হবে। ঠিক আছে, লিবারেল মানে উদাস, উদাস হয়ে যাবে, মানে উদার হয়ে যাবে। মানে ডি নাম্বার বলছে কি লাভেবল, তাদের প্রতি ভালোবাসাশীল হবে। তাহলে এখানে সঠিক আনসার হবে সিম্প্যাথি। তুমি তাদের প্রতি সিম্প্যাথি দেখাবে, সহানুভূতিশীল হবে, যাতে তারা ভালো করে আরো শিখতে পারে, তার জন্য আলাদাভাবে তাদেরকে সময় দেবে, আলাদাভাবে তাদেরকে গুরুত্ব দেবে, এগুলো তোমাকে করতে হবে। অর্থাৎ তোমার ক্লাসরুমে যারা ব্যাকওয়ার্ড শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, যারা পড়াশোনার প্রতি পিছিয়ে রয়েছে, তাদের প্রতি তোমাকে কি হতে হবে? সিম্প্যাথেটিক হতে হবে, অর্থাৎ সহানুভূতিশীল হতে হবে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন। বলছে ফর হারমোনিয়াস ডেভেলপমেন্ট। হারমোনিয়াস ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমরা বলতে পারি সুসংগত, সুসংগত বিকাশ। একজন শিক্ষার্থীর যদি আমরা সুসংগত বা ভালোভাবে ডেভেলপমেন্ট ঘটাতে চাই, কিসের? তার ব্যক্তিত্বের। তাহলে একজন শিক্ষার্থীর যদি তার ব্যক্তিত্বের ভালোভাবে ডেভেলপমেন্ট ঘটাতে চায়, তাহলে একজন বাবা মায়ের কি করা উচিত? অপশন এ ওভার প্রোটেক্ট দ্য চাইল্ড, মানে শিশুকে অতিরিক্ত প্রোটেক্ট করতে হবে, সুরক্ষা দিতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, মানে শিক্ষার্থীদেরকে অতিরিক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে। 2 নাম্বার বলছে রেগুলারলি কম্পেয়ার উইথ চাইল্ড উইথ আদার লার্নার্স, মানে নিজের সন্তানকে বা নিজের চাইল্ডকে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে সবসময় তুলনা করতে হবে। অপশন নাম্বার সি প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট অ্যাট হোম, তুমি তোমার বাড়িতে তাদের জন্য যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা প্রদান করবে, অর্থাৎ তারা কিভাবে শিখছে তার জন্য পরিবেশ তোমাকে প্রদান করতে হবে। অপশন নাম্বার ডি এঙ্গেজ উইথ কোয়ালিফাইড টিচার, তোমাকে কি করতে হবে? যে টিচার গুলো রয়েছে, মানে একজন কোয়ালিফাইড, একজন অভিজ্ঞ টিচারের সংস্পর্শে নিয়ে আসতে হবে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে একজন শিক্ষার্থীর পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য তোমাকে অবশ্যই তোমাকে কি করতে হবে? পরিবেশ দিতে হবে, তাকে অপরচুনিটি দিতে হবে, যাতে সে নিজে থেকে তার পার্সোনালিটি গুলোকে ডেভেলপ করতে পারে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। দেখো তারপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ টিচার রিলেটেড ফ্যাক্টর অ্যাফেক্টিং লার্নিং। তাহলে শিক্ষণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে যেটা কিন্তু টিচার রিলেটেড, মানে শিক্ষক সম্পর্কিত কোন উপাদানটি শিক্ষার্থীর শিক্ষণের উপরে প্রভাব বিস্তার করে? অপশন নাম্বার এ বলছে প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে ক্লাসরুমে শিক্ষার্থীদের সঠিকভাবে মানে বসা, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট। বোঝা গেল? কি পেলাম? প্রথম পেলাম আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট। তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কি হবে? সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এনভায়রনমেন্ট, মানে ক্লাসরুমের পরিবেশ, অর্থাৎ কি এনভায়রনমেন্ট। অ্যাভেলেবিলিটি অফ টিচিং লার্নিং রিসোর্স, মানে শিক্ষার্থীদেরকে শেখাবার জন্য যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস গুলো প্রয়োজন তার সহজলভ্যতা। এটা কি হবে? এটা হচ্ছে টাস্ক রিলেটেড। এটা কি রিলেটেড? টাস্ক, এটা টাস্ক রিলেটেড। আর নেচার অফ দ্য কন্টেন্ট লার্নিং এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে কি টাস্ক, ঠিক আছে, এটাও টাস্ক রিলেটেড। আর মাস্টারি ওভার দ্য সাবজেক্ট ম্যাটার, এটা কি হবে? এটা হচ্ছে টিচার রিলেটেড। কেন টিচার রিলেটেড হলো এটা? কারণ কোন সাবজেক্টের প্রতি একজন শিক্ষকের যে দক্ষতা, সেটা সেটা কিন্তু টিচার সেন্ট্রিক। বোঝা গেল? তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে হিউম্যান পার্সোনালিটি ইজ দ্য রেজাল্ট অফ, একজন মানুষের যে ব্যক্তিত্ব সেটা কিভাবে হয় বা তার কিসের ফলাফল? বলছে আপব্রিং অ্যান্ড এডুকেশন। এডুকেশন মানে কি? শিক্ষার মাধ্যমে হয়ে থাকে, শিক্ষার মাধ্যমে। 2 নম্বর বলছে ইন্টারাকশন বিটুইন হেরিডিটি এবং এনভায়রনমেন্ট। তাহলে একজন ব্যক্তির যে পার্সোনালিটি সেটা হচ্ছে এনভায়রনমেন্ট এবং মানে পরিবেশ এবং বংশগতির সংমিশ্রণ। অপশন নাম্বার সি বলছে পরিবেশ, অপশন নাম্বার ডি বলছে বংশগতি। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, বংশগতি এবং পরিবেশের সংমিশ্রণ।
তাহলে একজন ব্যক্তির যে পার্সোনালিটি সেটা ডেভেলপ হয় বংশগতি এবং পরিবেশের সংমিশ্রণে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন বলছে ইন হুইচ স্টেজ দ্য ফিজিক্যাল গ্রোথ র্যাপিড, মানে শিশুদের কোন স্তরে শিশুদের যে দৈহিক যে বিকাশ সেটা খুবই দ্রুত হয়। কোন স্তরে শিশুর দৈহিক বিকাশ দ্রুত হয়? আর্লি চাইল্ডহুড মানে প্রাথমিক শৈশবকাল, ইনফ্যান্সি মানে একদমই শৈশবকাল, অ্যাডোলেসেন্স এবং স্কুলে। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি ইনফ্যান্সি, মানে জন্ম থেকে 2 বছর। জন্ম থেকে 2 বছরকে আমরা বলি ইনফ্যান্সি। এই ইনফ্যান্সি স্টেজে কিন্তু শিশুদের যে ফিজিক্যাল গ্রোথ সেটা কিন্তু খুবই দ্রুত হয়। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন 20 নাম্বারটা। 20 নম্বর প্রশ্ন বলছে অ্যাকর্ডিং টু কোহেলবার্গ, কোহেলবার্গের থেকে প্রশ্ন এসেছে, কোহেলবার্গের মতে এ টিচার ক্যান ইনস্টিল মোরাল ভ্যালু ইন চিলড্রেন বাই, মানে শিশুদের মধ্যে নৈতিক বিকাশ কিভাবে ডেভেলপমেন্ট করা সম্ভব। অপশন এ বলছে গিভিং ইম্পর্টেন্স টু রিলিজিয়াস টিচিং, মানে কি বলছে শিশুদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। 2 নম্বর বলছে লাইং ক্লিয়ার রুলস অফ বিহেভিয়ার, শিশুদেরকে তাদের যে আচরণ কেমন হবে সেটা একদম ক্লিয়ারলি তাদেরকে নিয়ম শৃঙ্খলাগুলো বলে দিতে হবে, একদম ক্লিয়ারলি তাদেরকে নিয়ম শৃঙ্খলাগুলো বলতে হবে। সি নাম্বার বলছে ইনভলভিং দেম ডিসকাশন অন মোরাল ইস্যু, মানে নৈতিক বিষয় নিয়ে আলোচনাতে তাদেরকে অংশগ্রহণ করাতে হবে। অপশন নাম্বার ডি গিভিং স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ওয়ান হাউ টু বিহেভ, কিভাবে আচার আচরণ করতে হবে তার উপরে একদম মানে কড়াভাবে নির্দেশ দিতে হবে। তাহলে কি হবে আনসার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার কি, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ইনভলভিং দেম ডিসকাশন অন মোরাল ইস্যু, অর্থাৎ শিশুদের যে মোরাল ইস্যু রয়েছে তার উপরে তাদেরকে কি করতে হবে, ডিসকাশনে অংশগ্রহণ করতে হবে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন সি। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই। ঠিক আছে, আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে পিয়াজের যে প্রিন্সিপাল ইজ রিলেটেড টু চাইল্ড, মানে শিশুদের যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে পিয়াজের যে থিওরির যে নীতি ছিল সেটা কি? সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ফিলিংস, কগনিটিভ ডেভেলপমেন্ট আর ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তাহলে পিয়াজেকে কি বলা হয়? অবশ্যই আমরা জানি পিয়াজেকে বলা হয় বৌদ্ধিক বিকাশ, অর্থাৎ কি কগনিটিভ ডেভেলপমেন্ট। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে পিয়াজের থিওরিটা কিসের উপর নির্ভর করে? সেটা হচ্ছে cognitive development of the child. অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন বলছে among the following which aspect is not related to physical development, তাহলে নিচের কোনটি ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে সম্পর্কিত নয়? বলছে নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম মানে যেটা আমাদের স্নায়ুতন্ত্র অবশ্যই রয়েছে ফিজিক্যালের মধ্যে। ইন্ডোক্রাইন, ইন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো হরমোন তৈরি হয়। আর বডি স্ট্রাকচার আমাদের দৈহিক গঠন, তাহলে এই তিনটে কিন্তু আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গেই যুক্ত। আর যেটা হচ্ছে পারসেপশন, পারসেপশন মানে উপলব্ধি করা, এটা হচ্ছে আমাদের মেন্টাল, এটা হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট। বোঝা গেল? পারসেপশনটা হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দ্য মেন স্টেপ অফ ইভালুয়েশন প্রসেস,
ইভালুয়েশন মানে মূল্যায়ন করা, তাহলে মূল্যায়ন করার প্রাথমিক যে ধাপ সেটা কি? এডুকেশনাল অবজেক্টিভ। অবশ্যই আমরা যে বিষয়টা বাচ্চাদেরকে পড়াচ্ছি তার একটা লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য থাকতে হবে, অবজেক্টিভ থাকতে হবে। লার্নিং এক্সপিরিয়েন্স অর্থাৎ শিখনের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর বলছে বিহেভিয়ারাল চেঞ্জ। আমি বাচ্চাদেরকে পড়ালাম কিন্তু তাদের যে আচরণে যদি পরিবর্তন না হয় সেটা হবে না, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট। তাহলে এখানে মেন স্টেপ গুলো কি কি পেলাম? এখানে স্টেপ গুলো পেলাম এডুকেশনাল অবজেক্টিভ, লার্নিং এক্সপিরিয়েন্স, বিহেভিয়ারাল চেঞ্জ, সবগুলো। তো অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটি মোটিভেশন সাইকেলের? বলছে নিচের কোনটি মোটিভেশন সাইকেলের অন্তর্গত? নিড, ড্রাইভ, ইনসেন্টিভ এবং হচ্ছে কি দা অল অফ দিস অ্যাবাভ। কি হবে আনসার? তাহলে নিচের কোনটি, ভালো করে শোনো, নিচের কোনটি হচ্ছে মোটিভেশন সাইকেলের অন্তর্গত? তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি। একটা কথা মাথায় রাখো, আমাদের যে মোটিভেশন সাইকেল রয়েছে সেই মোটিভেশন সাইকেলের প্রথমে কি রয়েছে? মোটিভেশন সাইকেলের প্রথমে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে নিড। কি রয়েছে? প্রথমে রয়েছে নিড, তারপরে কি রয়েছে? নিডের পর রয়েছে আমাদের ড্রাইভ, নিডের পরে ড্রাইভ, তারপর 3 নাম্বার কি রয়েছে? 3 নাম্বার রয়েছে আমাদের অ্যারাউজাল, যেটা বলছি আমরা কি অ্যারাউজাল রয়েছে। অ্যারাউজাল মানে উত্তেজনা, ঠিক আছে? অ্যারাউজাল মানে উত্তেজনা, অ্যারাউজাল বলতে পারি বা ইনসেন্টিভ বলতে পারি। ইনসেন্টিভ মানে উত্তেজনা। তারপরে যেটা নেক্সট রয়েছে সেটা হচ্ছে কি গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, মানে লক্ষ্য স্থির রেখে আচরণ করা, মানে গোল, ঠিক আছে? GOAL, গোল ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার, গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার, ঠিক আছে? তারপর যখন আমি আচরণ করলাম তখন কি হবে? অ্যাচিভ হলো, তারপরে অ্যাচিভমেন্ট, তারপর কি হলো? অ্যাচিভমেন্ট। তারপরে কি হবে? তারপর হচ্ছে কি অ্যারাউজালটা রিডিউস হবে, রিডিউস অফ অ্যারাউজাল। ওকে, তাহলে আমরা কি কি পেলাম দেখো। তাহলে এখানে যেটা আমরা পেলাম যে হোয়াট আর দ্য মেইন সাকসেসিভ স্টেপ অফ দ্য মোটিভেশন সাইকেল। তাহলে মোটিভেশন সাইকেল আমরা কি কি পাবো? প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে কি নিডস, আমাদের প্রয়োজন, ড্রাইভ থাকবে, তাড়না থাকবে, তারপরে অ্যারাইজাল থাকবে বা উত্তেজনা থাকবে, তাহলে গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার মানে কোনো একটা লক্ষ্য রেখে আমাদেরকে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। তাহলে এগিয়ে যাওয়ার পরে আমরা অ্যাচিভমেন্ট করবো, সেই জিনিসটা পেয়ে যাব, আর সেই জিনিসটা পেয়ে গেলে কি হবে? আমাদের উত্তেজনাটা কমে যাবে। এই হচ্ছে স্টেজ, এটা সার্কেল আকারে ঘুরতে থাকবে, মানে এইভাবে কিন্তু সার্কেল আকারে ঘুরতে থাকবে। বোঝা গেল? এটা কিন্তু ভালো করে মনে রেখো, এগুলো লিখে রেখো খাতায়। তারপর দেখো, তারপর নেক্সট কোশ্চেন বলছে পেঁয়াজের ফার্স্ট স্টেজ, মানে পেঁয়াজের যে 4টে স্টেজের কথা বলেছেন, অর্থাৎ সেন্সরি মোটর স্টেজের মধ্যে কোনটা পড়ছে? অবজেক্ট, রিজনিং, সিম্বল, অল অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, অর্থাৎ অবজেক্ট। অবজেক্ট পার্মানেন্স, কথাটি মনে পড়ছে? অবজেক্ট পার্মানেন্স। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অবজেক্ট। তাহলে পেঁয়াজের যে প্রথম স্টেজটা রয়েছে সেখানে সঠিক আনসার কি হবে? অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট পার্মানেন্স হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সোর্স অফ ইনফর্মাল এডুকেশন। নিচের কোনটি ইনফর্মাল এডুকেশনের সোর্স নয়? আমরা জানি এডুকেশন দুই প্রকার, একটা হচ্ছে কি প্রথাগত শিক্ষা আর একটা হচ্ছে অপ্রথাগত শিক্ষা। প্রথাগত শিক্ষাকে বলা হয় ফর্মাল এডুকেশন আর অপ্রথাগত শিক্ষাকে বলা হয় ইনফর্মাল এডুকেশন। আর ফর্মাল এডুকেশন যেগুলো হচ্ছে কলেজ, স্কুল, ইউনিভার্সিটি এগুলো, আর আর বাকি যা সব রয়েছে সবগুলো কিন্তু ইনফর্মাল। তাহলে নিচের কোনটা ইনফর্মাল এর মধ্যে পড়ছে না? এডুকেশন বাই প্যারেন্টস অবশ্যই ইনফর্মাল। এডুকেশন দ্য ক্লাসরুম, অবশ্যই ক্লাসরুম মানে কোথায়? স্কুল কলেজের কথা বলছে, তাহলে এটা কিন্তু হবে না। এডুকেশন বাই পিয়ার্স গ্রুপ, বন্ধু বান্ধবীদের কাছে। এডুকেশন বাই দ্য নেইবার্স মানে প্রতিবেশীদের কাছে। সবগুলো কিন্তু ইনফর্মাল। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, এটা কিন্তু ফর্মাল এডুকেশনের মধ্যে পড়ছে। অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন বলছে কনসেপ্ট অফ এডুকেশন ফর ইকুয়ালিটি, মানে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য সমানভাবে শিক্ষা দান করার কথা কে বলেছেন? রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ান কমিশন, কোঠারি কমিশন আর ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। তাহলে সবার জন্য শিক্ষার কথা কে বলেছেন? অপশন নাম্বার ডি, ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট 28 নাম্বারটা দেখো, বলছে ইফ লার্নার্স ডিসপ্লে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দ্য টিচার শুড।
তুমি দেখলে তোমার ক্লাসরুমের শিক্ষার্থীদের মধ্যে কি দেখা যাচ্ছে, ব্যক্তিত্ব পার্থক্য, মানে ব্যক্তিগত পার্থক্য দেখা যাচ্ছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যাচ্ছে। তো তুমি কি করবে? তোমার ক্লাসরুমে যদি শিক্ষার্থীদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায়, তুমি একজন শিক্ষক হিসাবে কি করবে, এটা হচ্ছে প্রশ্ন। কি বলছে দেখো, প্রোভাইড এ ভ্যারাইটি অফ লার্নিং এক্সপিরিয়েন্স। তুমি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ভাবে শিখন প্রক্রিয়া চালু করবে, মানে ভ্যারাইটি লার্নিং দিবে। 2 নম্বর বলছে ইনফোর্স স্ট্রিক্ট ডিসিপ্লিন। তুমি শিক্ষার্থীদের মধ্যে একটা কি করবে, ডিসিপ্লিনকে মেনটেন করবে। 3 নম্বর বলছে ইনক্রিজ নাম্বার অফ টেস্ট। তুমি বারবার করে পরীক্ষা নেবে। অপশন নাম্বার ডি বলছে ইনসিস্ট মানে জোর দেওয়া, ইনসিস্ট ওয়ান ইউনিফর্ম পেস অফ লার্নিং। সবার জন্য একই রকমের শিক্ষার কথা তুলে ধরবেন। তাহলে সঠিক আনসার কি হবে? তাহলে তোমার ক্লাসরুমে যদি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায়, তাহলে কি করতে হবে, তোমাকে ভ্যারাইটি অফ লার্নিং কে মানে চালু করতে হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি প্রবর্তন করতে হবে। অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স কোয়েন্ট। ইন্টেলিজেন্স এই কোয়েন্ট কথাটা মানে আইকিউ। এই আইকিউ কথাটি প্রথম কে বলেছেন? স্কিনার, টরম্যান, বিনেট এবং স্পেয়ারম্যান। কি হবে অ্যান্সার? চলো আনসার করো, আনসার করো, আনসার করো। তাহলে কি বলছে এখানে? বলছে দ্য কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স। কনসেপ্ট অফ ইন্টেলিজেন্সের কথাটি প্রথম কে বলেছেন? আমার মনে হচ্ছে এখানে অপশনগুলোই ভুল রয়েছে। বোঝা গেল? এখানে অপশনগুলোই ভুল রয়েছে, আমি তবু একটু দেখে নিচ্ছি। দেখো, তাহলে এখানে অপশনগুলো কিন্তু ভুল রয়েছে, ঠিক আছে? তাহলে আইকুর ধারণা প্রথম কে দিয়েছেন? আমরা প্রত্যেকেই জানি যে আইকুর ধারণা প্রথম 1912 সালে কে দিয়েছেন? স্টার্ন, STERN, স্টার্ন। তাহলে আইকুর ধারণা প্রথম যিনি দিয়েছেন তার নাম হচ্ছে মনোবিজ্ঞানী স্টার্ন। এই কথা মাথায় রেখো। তাহলে মনোবিজ্ঞানী স্টার্ন প্রথম আইকুর ধারণা প্রথম দিয়েছিলেন। মনে থাকবে? ক্লিয়ার? গুড। ওকে ওকে। আর তিনি কি করছেন? মেজার। আর প্রথম মেজার কে করছেন? প্রথম মেজার করেছেন বিনে। তাহলে আইকু প্রথম মেজার করেছেন কে? প্রথম আইকু মেজার করেছেন কে? বিনেট। আর আইকু ধারণা কথাটি প্রথম দিয়েছেন কে? সেটা হবে স্টার্ন। এখানে অপশনটা ভুল আছে। তারপর 30 নাম্বার দেখো, বলছে থিওরি অফ এক্সপেরিমেন্টাল লার্নিং। এক্সপেরিমেন্টাল লার্নিং থিওরি প্রবক্তা কে? এক্সপেরিমেন্টাল লার্নিং থিওরি প্রবক্তা হচ্ছে কার্ল রোজার্স, পিয়াজে, সিগমন্ড ফ্রয়েড এবং স্কিনার। সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, কার্ল রোজার্স। মাথায় রেখো, এক্সপেরিমেন্টাল থিওরি মানে এক্সপেরিমেন্ট করা, আবিষ্কার করা, ঠিক আছে? এক্সপেরিমেন্টাল থিওরির কথা প্রথম কে বলেছেন? মাথায় রাখবে কার্ল রোজার্স, ঠিক আছে? এইগুলো মাথায় রেখো একটু। তাহলে পরীক্ষামূলক পদ্ধতি, শিখরের পরীক্ষামূলক পদ্ধতি প্রবর্তককে, সেটা আনসার হবে কার্ল রোজার্স। ওকে, তাহলে টোটাল কিন্তু আমরা 30টা প্রশ্ন আলোচনা করলাম। 30-এর মধ্যে তোমাদের স্কোর কত হয়েছে অবশ্যই জানাবে। আর এই যে থিওরিগুলো, এই থিওরিগুলো থেকে ডিটেলসে অত প্রশ্ন আসে না, এই থিওরি প্রবক্তাকে এগুলো শুধু পড়ে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থেকো, থ্যাংক ইউ। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য নতুন প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি মানে টেটের ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা রেগুলার আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি দুটো একসঙ্গেই তোমরা ক্লাস করতে পারবে, অর্থাৎ দুটোর জন্য আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই। যে কোনো একটা কোর্সে পেমেন্ট করলে তোমরা অন্যটা ফ্রিতে করতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, অন্যান্য রাজ্যের প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে করানো হচ্ছে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই এই নাম্বারটিতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। কারণ সামনে মাসেই তোমাদের 18 তারিখে ওবিসি মামলার ফাইনাল হিয়ারিং রয়েছে। যদি দেখা যায় যে ওবিসি মামলাটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের নতুন যে প্রাইমারি যে ইন্টারভিউ রিক্রুটমেন্টের নোটিশ সেটাও চলে আসবে, এবং প্রাইমারি টেট এবং আপারের টেটের কিন্তু নোটিফিকেশান আসবেই, ঠিক আছে? আপারের পরীক্ষা হবে, তাই এখন থেকে কিন্তু ভালো করে আপারের জন্য তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। তাই দেরি না করে যারা আমাদের কোর্সে নিজেদের নামটাকে এনরোল করতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্স তোমরা একই সঙ্গে করতে পারবে, শুধুমাত্র একটা অ্যাডমিশন নিলেই।